পর্ব 118। জেলের কয়েদি নীল। এক মিনিট, আমি এখনো হ্যাঁ বলিনি, কিন্তু তুমি তোমাকে অলরেডি মিশনে পাঠিয়ে দিয়েছো দেখছি। পুরো বিষয়টা শুনে নীল ধাতস্থ হওয়ার চেষ্টা করলো। বস, তোমার এমপ্লয়ির এখন খুবই খারাপ অবস্থা। যদি তুমি সাহায্য না করো তাহলে আমার চাকরি চলে যাবে। খুবই নিচু গলায় অবন্তিকা কথাগুলো বলল। গলা শুনে মনে হলো যেন সে এক্ষুনি কেঁদে ফেলবে। আরে তুমি এমন করছো কেন? আর তোমার কাঁদার কি দরকার? তোমার কাছে তো ভৌমিক পরিবারের একমাত্র বংশ প্রদীপ অমিয় ভৌমিক আছেই, তাই না? যদি তোমার চাকরি চলেও যায় তাহলে কি ও তোমাকে আর বিয়ে করবে না? খোঁচা মেরে কথাটা বলল নীল। হঠাৎ অবন্তিকা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। এরপরই অবন্তিকা নীলের কাছে এগিয়ে গেল আর তার হাত ধরে বলল, বস প্লিজ, ইউ হ্যাভ টু প্রমিস মি। বলো তুমি এই কাজটা করবে। অবন্তিকার অবস্থা দেখে নীল বুঝে উঠতে পারছিল না যে তার কি করা উচিত। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি প্রমিস করছি, অসহায়ভাবে বলল নীল। রিয়েলি? অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল অবন্তিকা। হ্যাঁ, এবার আমাকে তাড়াতাড়ি বলো যে তোমার আসল প্ল্যানটা কি? হতবুদ্ধি হয়ে জিজ্ঞেস করল নীল। অবন্তিকা নিজের জায়গায় ফিরে গিয়ে বসল আর তারপর গম্ভীরভাবে বলল, আমাদের দুজনকে বাদ দিয়ে শুধু কয়েকজন পুলিশ অফিসারই এই আন্ডার কভার মিশন সম্পর্কে জানে। আমি সে কথা জিজ্ঞেস করিনি। আমি জানতে চাইছি যে এই প্ল্যানে আমরা ঠিক কি কি করব, এই প্ল্যানের রোড ম্যাপটা কিরকম হবে। নীলের প্রশ্ন শুনে অবন্তিকার মুখের ভাব হঠাৎই বদলে গেল। খুবই সিম্পল ব্যাপার। সবার প্রথমে তোমাকে জেলের ভেতরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, তাও যত তাড়াতাড়ি সম্ভব। তোমার বাঁদিকে দেখো, একটু দূরে একটা ছেলে বসে আছে। একটা ওয়াইনের বোতল নিয়ে যাও আর ওর কাঁধে সেটা ভেঙে দাও। এটা বলার পর হঠাৎ অবন্তিকা একদম চুপ করে গেল। নীল অবাক হয়ে দেখছিল অবন্তিকাকে। কিছুক্ষণ ভাবার পর অবন্তিকা আবার বলল, মনে রাখবে, তোমাকে যতটা সম্ভব নিষ্ঠুর হতে হবে। দয়া দেখিয়ে আস্তে করে মারলে কিন্তু চলবে না। এখানে সিভিল ড্রেসে আগে থেকেই অনেক পুলিশ রয়েছে। তুমি যখনই ওকে মারবে ওরা তোমাকে অ্যারেস্ট করে নেবে। তুমি যেভাবে বলছো এটা কি ঠিক ততটাই সহজ কাজ? বেশ দোনো মনে করে নীল বলল, তোমাকে জেলে পাঠানোর এর থেকে ভালো উপায় আর কোথায় পাবো? চাপা গলায় অবন্তিকা জানালো। আর হ্যাঁ শোনো, এখানে যত সিসিটিভি ক্যামেরা আছে আর সেখানে যা কিছু রেকর্ড হচ্ছে তাতে যেন আমাদের দেখা না যায়। সিসিটিভি ফুটেজ ডিলিট করতে হবে। কেউ যেন জানতে না পারে যে আমি এখানে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তুমি তো দেখছি আটঘাট বেঁধেই এসেছো। তুমি এতটা শিওর ছিলে যে আমি তোমার কথায় রাজি হয়ে যাব? অবন্তিকার প্ল্যানিং দেখে নীলের মাথা ঘুরতে শুরু করলো। এটা তোমার বা আমার ব্যক্তিগত মিশন নয়, এটা এই শহরের মিশন, এটা আমাদের দেশের মিশন। কথাগুলো বলতে বলতে অবন্তিকার মুখের চোয়াল শক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এবার চলি। টেবিল থেকে ওয়াইনের বোতলটা তুলে নিয়ে পাশে বসে থাকা ছেলেটির দিকে এগিয়ে গেল নীল। অবন্তিকা নীলের দিকে তাকালোও না আর তাকে কোনো উত্তরও দিল না, বরং নিজের ফোনটা বের করে স্ক্রল করতে থাকলো, যেন সে নীলকে চেনেই না। নীল ছেলেটার কাছে গিয়ে মনে মনে বলল, ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমার উপর অর্ডার আছে তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হচ্ছে। তারপর ওই ওয়াইনের বোতলটা ছেলেটির কাঁধে ভেঙে ফেলল নীল। ফলে ছেলেটার কাঁধ কেটে গিয়ে ভয়ানকভাবে রক্ত বেরোতে শুরু করলো। তারপরই ছেলেটাকে এলোপাথারিভাবে মারতে শুরু করলো নীল। কয়েক মিনিটের মধ্যেই সিভিল ড্রেসের পুলিশরা নীলের কাছে পৌঁছে গেল আর তাকে অ্যারেস্ট করলো। কেউ বুঝতেও পারল না যে এই হোটেলের মালিককেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। যখন অবন্তিকা হোটেলের দরজা দিয়ে বেরোচ্ছিল তখন সে দেখতে পেল যে নীলকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনা দেখে অবন্তিকার মুখে একটা মুচকি হাসি খেলে গেল। মিশনের প্রথম ধাপ সাকসেসফুল। ওর মনে হলো যে নীল এবার বাকিটুকু বেশ সহজেই করে ফেলতে পারবে। পরদিন সকালে হসপিটালের কেবিনে ডক্টর সুজাতা হিরেন আর জয়ন্তীর ট্রিটমেন্ট করছিল। তখনই হঠাৎ ওয়ার্ডের দরজা খুলে বেশ কয়েকজন পুলিশ ভেতরে এলো আর বেশ উঁচু গলায় হিরেন আর জয়ন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনারা কি নীল রায়চৌধুরীর বাবা মা? হিরেন আর জয়ন্তী একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে থাকলেন। আপনারা এখানে কেন এসেছেন? পুলিশদের দিকে ঘুরে বেশ শান্তভাবেই জিজ্ঞেস করলো সুজাতা। কাল রাতে নীল রায়চৌধুরী দ্য NA হোটেলে মদ খেয়ে একটা ঘটনা ঘটিয়েছেন। মদের নেশায় উনি একজন ছেলেকে এত মেরেছেন যে ছেলেটি এখন হসপিটালাইজড, মরতে মরতে বেঁচেছে। আমরা নীল রায়চৌধুরীকে ঘটনাস্থলেই গ্রেফতার করেছি আর এখন সে আমাদের কাস্টাডিতে আছে। এই কথাটা জানাতেই আমরা এখানে এসেছি। একজন পুলিশ অফিসার তাড়াতাড়ি সমস্ত ঘটনা খুলে বলল। সুজাতার কথাগুলো একদম বিশ্বাস হলো না। সে নীলকে একজন শান্ত মানুষ বলেই জানে। নীল কি করে কাউকে এভাবে মারতে পারে? আমার মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে। বেশ ভয় পেয়ে সুজাতা বলল, নীল এমন মানুষ নয়,
সে কাউকে এভাবে মারতে পারে না। আপনি কি নীল রায়চৌধুরীর স্ত্রী? হঠাৎ জিজ্ঞেস করলো আরেকজন পুলিশ অফিসার। না না, আমি আর মিস্টার নীল দুজনেই খুব ভালো বন্ধু, সুজাতা উত্তর দিল। দেখুন, আমরা আপনাকে মিথ্যে কথা বলছি না। যে ছেলেটিকে নীল মেরেছে সে এই হসপিটালেই আইসিইউতে অ্যাডমিট আছে। আপনি যদি চান নিজের চোখে গিয়ে দেখে আসতে পারেন। তাছাড়া কোর্ট কেসে নীল রায়চৌধুরী দোষী সাব্যস্ত হয়েছেন। কথাগুলো বলতে বলতে গম্ভীর হয়ে উঠল পুলিশ অফিসারের মুখ। পুলিশ অফিসারদের কাছে ইনফরমেশন ছিল যে নীল বিনা দোষেই ছেলেটিকে মেরেছিল। ওদের মতে নীল একটা আস্ত শয়তান। এটা হতে পারে না। আমার ছেলে খুবই শান্ত আর ভদ্র একজন মানুষ। সে কারো গায়ে হাত তুলতে পারে না। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে অফিসার। মায়ের বোন তো কিছুতেই মানতে চায় না। জয়ন্তী কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না যে ওনার ছেলে এরকম কিছু করতে পারে। আমরা জানতাম যে আপনারা খুব সহজে বিশ্বাস করতে চাইবেন না, তাই আমরা সাথে করে কিছু রিলেভেন্ট ডকুমেন্টস নিয়ে এসেছি। পুলিশ অফিসার কয়েকটা ফটো হিরেনবাবু আর জয়ন্তীর দিকে এগিয়ে দিল। যখন হিরেনবাবু আর জয়ন্তী নিজের ছেলেকে কয়েদির ইউনিফর্মে দেখলেন তখন তাদের পায়ের তলার মাটি সরে গেল। ফটোগুলোর মধ্যে কাল রাতের ঘটনারও কিছু ছবি ছিল, যেগুলো হোটেলের সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া হয়েছিল। এখন হিরেনবাবু আর জয়ন্তীর কাছে বলার মতো আর কিছু রইল না। অন্যদিকে ঠিক সেই সময় আদ্রিতার কাছেও থানা থেকে ফোন এলো। নীলের কথা জানানো হলো তাকেও। সেই সঙ্গে তাকে এটাও বলা হলো যে নীল এখন পুলিশ হেফাজতে আছে আর কোর্টের ফলাফলের পর তাকে জেলে রাখা হয়েছে। এই সব কথা যখন চিত্রার কানে গেল তখন সেও খুবই বিরক্ত হলো। একে তো ওর জামাই পুরোপুরি ইউজলেস, তার উপর এখন জেলে যাওয়ার ট্যাগও লেগে গেল। সেন পরিবারের জন্য এর থেকে লজ্জার কথা আর কি বা হতে পারে। নীল জেল কম্পাউন্ডে বসে এদিক ওদিক নজর ঘোরাচ্ছিল। এই মিশনের চক্করে পড়ে নীলকে ন্যাড়াও হতে হয়েছিল। জেলে বসে নীল নিজের টার্গেটকে খোঁজার চেষ্টা করছিল। ফাইনালি নীল নিজের টার্গেটকে জেলের সিঁড়িতে বসে থাকতে দেখতে পেল। লোকটার নাম মনোজ, আর সে সিংহরায় পরিবারের সদস্য। এই সব কিছুই অবন্তিকার থেকে জানতে পেরেছিল নীল। অবন্তিকা তো বলেছিল যে সিংহরায় পরিবারের এই লোকটার সম্মান খুবই বেশি। তাহলে লোকটা জেলে কি করছে? কি প্রমাণে তাকে জেলে আটকে রাখতে পেরেছে পুলিশ? সিংহরায় পরিবার কি নিজেদের থেকে একে আলাদা করে দিতে চাইছে? আসল ব্যাপারটা ঠিক কি? নীল নিজের টাক মাথায় একবার হাত বুলিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। এই মনোজের জন্যই তো এত কাঠখড় পুড়িয়ে নীলের এখানে আসা। তাকে সামনে দেখতে পেয়েও কি নীল ছেড়ে দেবে নাকি? যেই নীলের মাথায় কথাগুলো এলো তখনই সে দ্রুত গতিতে মনোজের দিকে এগিয়ে গেল। কিন্তু যেই নীল মনোজের কাছাকাছি পৌঁছলো তাকে দেখে সে পুরোপুরি হতবাক হয়ে রইল। আরে বাপরে, কি দারুণ লোক! বই পড়ছে, তাও আবার কোন বই? জেলে বসে ক্রাইম না করার 108 উপায়। জিনিয়াস বলতে কি বোঝায় আজ বোঝা হয়ে গেল আমার। মনে মনে ভাবল নীল, আমি ঠিক কিভাবে ওর সঙ্গে আলাপ করলে ওর আমার উপর কোনো সন্দেহ হবে না। মনে মনে ছক কষতে থাকলো নীল। ঠিক সেই সময় একটা ফুটবল হাওয়ার মধ্যে থেকে উড়ে এসে মনোজের মাথায় লাগলো। তা দেখে নীল সুযোগের সদ্ব্যবহার করে মনোজকে তেল দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। হে ভগবান, এই লোকটার কি জেলেও শান্তি নেই? এখানেও কি শত্রু আছে? আড়ালে একটু বই পড়বে তাও লোকজনের উৎপাত। তখনই একজন লোক সেখানে এসে উপস্থিত হলো। সরি দাদা, আমি একটু বেশি জোরে বলটা মেরে ফেলেছিলাম। জাকিব আলী। লোকটাকে দেখে নীলের মুখে একটা তেতো হাসি ফুটে উঠল। কিন্তু এই লোকটা এখানে কি করছে? ও এখনো জেল থেকে ছাড়া পায়নি? নীল মনে মনে ভাবল। ওকে দেখেই নীলের পুরনো কথা মনে পড়ে গেল, যখন আশরাফ আলী তার ছেলে জাকিব আলী আদ্রিতার সঙ্গে মিসবিহেভ করেছিল আর আদ্রিতা ওদের নামে পুলিশ কমপ্লেন করেছিল। তখন নীল জানতো যে আশরাফ আলী আর জাকিব আলীকে 10 দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। আসলে 10 দিন পর জেল থেকে বেরিয়ে জাকিব আবার নানা রকম কুকীর্তি করে বেড়াচ্ছিল, আর সেই কারণেই তাকে আবারও জেলের ঘানি টানতে হচ্ছে। আর এইবার খুব কম সময়ের জন্য না, বেশ অনেকটা লম্বা সময়ের জন্য। যদি জাকিবের কথা বলা যায় তাহলে সবাই জানে যে আলী পরিবার কতটা শক্তিশালী। পয়সার কোনো কমতি ওদের নেই। জেলের ভেতরে হোক বা বাইরে, পয়সা আর আরাম তো ওরা ঠিকই পেয়ে যাবে। তার উপর জাকিব হলো রেসলিং চ্যাম্পিয়ন। এখানে আসার পর সে জেলের কয়েদিদের বস হয়ে গিয়েছিল। কোনো ব্যাপার না। মনোজ নিজের মাথা নেড়ে নিচু স্বরে উত্তর দিল। তাকে দেখে মনে হচ্ছিল সে বিষয়টাকে খুব একটা আমল দিতে চায় না। জাকিব ফুটবলটা মাটি থেকে তুলে নিয়ে আবার মনোজের দিকে ছুঁড়ে মারল। এইবার বলটা মনোজের নাকে গিয়ে লাগলো আর তার নাক থেকে রক্ত বেরোতে লাগলো। লড়াই করার খুব শখ হয়েছে? হঠাৎ মনোজের মুখে রাগ ফুটে উঠল। হ্যাঁ, খুব শখ হয়েছে। কি করবি তুই?
এখানে আমরা সবাই ফুটবল খেলছি আর তুই বসে বসে বই পড়ছিস? জাকিব ঝাঁঝিয়ে উঠে বলল, জেলে আসার পরেও তুই লোককে কি দেখাতে চাস যে তুই খুব কালচার্ড একজন মানুষ? তোর মুখটা দেখলেই তো আমার মাথাটা গরম হয়ে যায়, ভোদাই একটা। মনোজ কিছু উত্তর দেওয়ার আগেই জাকিব আবারও বলল, 1 মিনিট, তুই এটা কি বই পড়ছিস? এই তোরা সবাই দেখ, আমাদের স্যার বই পড়ছে রে। আর তাও কি বই? জেলে বসে ক্রাইম না করার 108 উপায়। আরে বোকা ছেলে, যদি এই সব বই পড়ে কোনো কাজ হতো তাহলে তুই কি এখন জেলে বসে থাকতিস? ইডিয়েট। আজকাল পুলিশ যাকে তাকে জেলে ধরে আনছে। জাকিবের এসব বাজে কথা শুনে রাগে জ্বলতে শুরু করলো মনোজের চোখ। অবন্তিকা ঠিকই বলেছিল, সিংহরায় পরিবারে মনোজের খুবই সম্মান আছে। সে যেখানেই যায় সেখানেই আদর আর সম্মান পায়। যদি মনোজ সেদিন একটু সতর্ক হতো তাহলে পুলিশ তাকে কখনোই ধরতে পারত না। এখন প্রশ্ন হলো এই যে মনোজের সঙ্গে সিংহরায় পরিবারের সম্পর্ক ঠিক কি? সে কি কারো ছেলে নাকি কারো স্বামী? এই কথা কেউ এখনো জানতে পারেনি। পুলিশের কাছেও কোনো সলিড উত্তর নেই। সিংহরায় পরিবার খুবই রহস্যময়। কে কার ছেলে, কেই বা কার মেয়ে, কেউই কিছু জানে না। সিংহরায় পরিবারের চাকরদের বুদ্ধিও তুখর। ওরা খুব সহজে নিজের কাজটুকু করে ফেলতে পারে। কে জানে, মনোজ হয়তো পরিবারের একজন চাকর, আবার হতেও পারে সে পরিবারের বড় ছেলে। সত্যি মিথ্যে ভগবান জানে। নীল কিছুই কুলকিনারা করতে পারল না। তাহলে মনোজের আসল পরিচয় কি? নীল আর মনোজের কি এবার বন্ধুত্ব হবে? নীল কি জাকিবকে উচিত শিক্ষা দিয়ে মনোজের বিশ্বাস জেতার চেষ্টা করবে? নীল কি নিজের কাজে সফল হবে? মনোজের সঙ্গে নীলের যদি বন্ধুত্ব হয়ে যায় তাহলে কি নীল মনোজদের আসল ব্যবসা, আসল প্ল্যানিং সম্পর্কে কিছু জানতে পারবে? এই কেমন মিশনে নীলকে ফাঁসিয়ে দিল অবন্তিকা? নীল কি কোনোদিনও জেল থেকে ছাড়া পাবে, নাকি এই মিশনের জন্য নীলের পুরো জীবন চিরদিনের মতো নষ্ট হয়ে যাবে? নীলের বাবা মা আর আদ্রিতা কি সারা জীবনের জন্য নীলের কাছ থেকে দূরে চলে যাবে?